বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের উত্তাপ শুরু হচ্ছে আজ রাত 1টায় মুখোমুখি কানাডা ও দক্ষিণ আফ্রিকা। টানা ম্যাচে মেসির গোলের নতুন রেকর্ড, 3 জয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা। দেশে এত ব্যাংকের কি দরকার, প্রশ্ন সরকার দলীয় এমপির। ঋণ করে ঘৃণা খাওয়ার আহ্বান বিরোধী দলের। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড, অন্য দুজনের 20 বছরের কারাদণ্ড। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে তুরাগ নদীতে পড়ে 7 জনের মৃত্যুর তথ্য ভিত্তিহীন। নৌকা ভ্রমণে গিয়ে মারা গেছে 2 জন, দাবি পুলিশের। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ইরানকে নিশ্চিহ্ন করার আবারও হুমকি ট্রাম্পের। মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি তেহরানের। দেখছিলেন ক্রাউন সিনেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বিশ্বকাপে মেসি ম্যাজিক চলছেই। আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোলের অনন্য রেকর্ড গড়লেন ফুটবলের মহাতারকা। আর্জেন্টিনাও 3-1 গোলে জিতে গ্রুপ পর্ব শেষ করল শতভাগ সাফল্য নিয়ে। 3 ম্যাচে 6 গোল করা মেসির বিশ্বকাপে গোল হলো সর্বোচ্চ 19টি। যে গ্রুপে টানা 3 জয়ে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-এ নবাগত কেপ ভার্দেকে প্রতিপক্ষ পেয়েছে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা। আফ্রিকার দ্বীপ রাষ্ট্রটি এইচ গ্রুপে স্পেনের পেছন থেকে নকআউট পর্বের টিকিট নেয়। শহীদ খানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ডালাসের এটি&টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকাল 8টায় মাঠে গড়ায় আর্জেন্টিনা জর্ডান ম্যাচটি। আসলে প্রথম 2 ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি রাউন্ড অফ 32-এ খেলাও নিশ্চিত হয়ে যাওয়ায় অধিনায়ক লিওনেল মেসিকে বেঞ্চে রেখেই শুরুর একাদশ সাজান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে 3-0 গোলে আর অস্ট্রিয়ার বিপক্ষে তার জোড়া গোলে 2-0-তে জয় পাওয়া লা আলবিসেলেস্তারা ম্যাচে আধিপত্য নিয়ে খেলা শুরু করে। 7ম মিনিটেই জর্ডানের জালে বল পাঠান জিওভানি লো সেলসো, তবে অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি। গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকা আর্জেন্টিনার লক্ষ্য পূরণ হয় 19 মিনিটে। 2 মিনিট আগে জর্ডানের আবু তাহা ডি বক্সের বাইরে লো সেলসোকে ফেলে দিলে রেফারি ফাউল দেন। ফ্রি কিকে বাঁকানো শটে বল জালে পাঠান 30 বছরের এই মিডফিল্ডার। 31 মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বক্সের মধ্যে হুলিয়ান আলভারেস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পট কিক নেন 28 বছরের ইন্টার মিলান তারকা স্ট্রাইকার। চলতি বিশ্বকাপে এটাই প্রথম গোল তার। প্রথমার্ধে 2 গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার খেলায় কিছুটা গা ছাড়া ভাব দেখা যায়। সে সুযোগে এশিয়ার আরব দলটি আক্রমণে ফিরে 55 মিনিটে মুসা আল তামানির গোলে ব্যবধান কমায়। গোল হজমের 5 মিনিটের মাথায় লো সেলসোকে তুলে মেসিকে মাঠে নামান কোচ স্কালোনি। আক্রমণের তীব্রতা বাড়ে আর্জেন্টিনার। 80 মিনিটে মেসি ম্যাজিক। বক্সের বাইরে থেকে তার ট্রেডমার্ক ফ্রি কিকে বল গড়িয়ে জালে জড়ায়। বলের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না জর্ডান গোলরক্ষকের। বাকি সময়ে সুযোগ পেয়ে ব্যবধান বাড়াতে পারেনি নিজেদের 4র্থ বিশ্বকাপে চোখ রাখা মেসিরা। এই গোলে মেসি বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন। চলতি আসরে 3 ম্যাচে গোল হলো তার সর্বোচ্চ 6টি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে বৈশ্বিক আসরে 16 গোল নিয়ে মিরোস্লাভ ক্লোসার পাশে বসা আর্জেন্টাইন অধিনায়ক পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ছাড়িয়ে যান জার্মান তারকাকে। আর আজ জর্ডানের বিপক্ষে দলের পক্ষে 3য় গোলটি করে রেকর্ড গোল সংখ্যা 19-এ নিয়ে গেলেন 39 বছরের ফুটবলের জাদুকর। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। মেসি আর আর্জেন্টিনায় মজেছে বাংলাদেশের সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই সামিল আকাশি সাদার মিছিলে। টিএসসি প্রাঙ্গণে আর্জেন্টিনার জয়ে মাতোয়ারা হাজারো সমর্থক নিচ্ছেন বিশ্বকাপের উত্তাপ। বড় পর্দায় খেলা উপভোগের মজাই আলাদা বলছেন সর্বস্তরের মানুষ। আর্জেন্টিনার জয়ের পাশাপাশি বিশ্বকাপে মেসির সর্বোচ্চ 19 গোলের রেকর্ড ডে দর্শকরা ভাসছেন আনন্দের বন্যায়। ওমর ফারুকের রিপোর্ট। গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপের আরেক নাম। উন্মাদনায় মাতে বিশ্ব, মাতে বাংলাদেশ। যদি খেলে আর্জেন্টিনা তাহলে তো আর কথাই থাকে না। জনপদ জুড়ে আকাশি সাদা ঢেউ, ছেলে বড় বাদ থাকে না কেউ। থাকেন যদি মেসি, উত্তেজনার পারদটা বাড়ে আরেকটু বেশি। প্রতিপক্ষ যেই হোক, আলজেরিয়া, অস্ট্রিয়া কিংবা জর্ডান, নতুন উদ্যমে যেন জাগে টিএসসি প্রাণ। চারিদিকে শুধু মেসি মেসি স্লোগান। প্রথমার্ধে জাদুকর ছিলেন বিশ্রামে,
তাতে কি আলবি সেলেস্তের জয়রথ থামে? জর্ডানের জালে 2 গোল, জায়ান্ট স্ক্রিনের সামনে দর্শকদের শোরগোল। আমরা সবসময় মেসি দেয়, সবসময় আমরা মেসির গোল দেখতে অভ্যস্ত ফেডিকিকে, কিন্তু লো সেলসো দিছে, খুব ভালো লাগছে, গোলটা খুব সুন্দর হয়েছে। এখন আমাদের মনে হবে যে ওয়ার্ল্ড কাপ শুরু, ওই গ্রুপে কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখা বিষয় না, এখন হলো আমাদের দেখা বিষয় আর্জেন্টিনা কি করে। এটাকে একটু চাপ অনুভব করতেছে, আর বাকি যেই দলই আসুক ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে। প্রথমার্ধে নামলেন সর্বকালের সেরা, মাত্র 40 মিনিট, তাতেই তার পায়ে গোল পড়ল ধরা। সর্বোচ্চ গোলে মেসির হলো 19, সমর্থক বা প্রতিপক্ষ সম্রাটকে জানাচ্ছে কুর্নিশ। সামনে নকআউট পর্বে মিনিমাম 5টা গোল হবে ভাই, বুঝছেন? আমাদের বস আছে না, বসই হ্যাটট্রিক করবে ভাই। ফার্স্ট টাইম এখানে খেলা দেখতে আসলাম, সো জিনিসটা অনেক ইন্টারেস্টিং প্লাস অনেক ভালো লাগলো। This time also we hope that Argentina wins. গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন, জয় টানা 3 ম্যাচে, নকআউটে প্রতিপক্ষ কেপ ভার্দে, তাতে কি যায় আসে? যেহেতু পর্তুগাল, ব্রাজিল এইসব টিম আর্জেন্টিনার সামনে কিছু না, সেহেতু এইসব জর্ডান আমরা জানতাম আমরা জিতবো 100 এটা। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন, শুধু গ্রুপ চ্যাম্পিয়ন না, আমরা বিগত দিনে বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এবারও আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। অনেক ভালো লেগেছে, অনেক আনন্দিত। ভক্তরা মেসির হাতে দেখছেন গোল্ডেন বল কিংবা বুট, আর আর্জেন্টিনার হাতে শিরোপার মুকুট। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শেষ আধা ঘন্টার চমকে নকআউট পর্বে জায়গা করে নিল ডিআর কঙ্গো। গ্রুপের শেষ ম্যাচে তারা 3-1 গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। কে গ্রুপের অন্য ম্যাচে পর্তুগালের সাথে গোলশূন্য ড্র করে শীর্ষে কলম্বিয়া। দ্বিতীয় স্থানে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল। মনির হোসেন খানের টেস্ট রিপোর্ট। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল ডিআর কঙ্গোর ডু অর ডাই ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে উঠতে জয়ের বিকল্প নেই, তবে শুরুতেই তাদের কাজটা কঠিন করে দিয়েছে উজবেকিস্তান। ম্যাচের 10 মিনিটের লিড উজবেকদের। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে কঙ্গো। 68 মিনিটে সমতায় ফিরে তারা পেনাল্টি থেকে ইওনেভিসার গোল। সমতায় ফিরেই আক্রমণের ঢেউ কঙ্গোর। 23 মিনিটের ঝড়ে এলোমেলো উজবেকিস্তানের ডিফেন্স। 10 মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল উজবেকিস্তানের রক্ষণের ভুল, ফ্যাস্টন ময়েলের ডেলিকেট টাচ, লিড নেয় কঙ্গো। ইতিহাসের পথে নাম লেখানোর সুযোগ, সেই সুযোগকে নিশ্চিত করেন ইওনেভিসা। ম্যাচে তার দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকান দেশটি। তৃতীয় স্থানের সেরা 8 দলের একটি হয়ে জায়গা পায় নকআউট পর্বে। কে গ্রুপের প্রথম 2 ম্যাচেই জয় পেয়েছে কলম্বিয়া। অন্যদিকে পর্তুগালের বিশ্বকাপের শুরু হয়েছে ড্র দিয়ে। দ্বিতীয় ম্যাচে রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানের সাথে বড় জয় পায় তারা। 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত ছিল তাদেরও। এই ম্যাচ গ্রুপের শ্রেষ্ঠত্বের লড়াই, যেখানে কলম্বিয়ার চাই 1 পয়েন্ট। জয়ের বিকল্প ছিল না পর্তুগালের। যদিও পুরো ম্যাচে প্রাধান্য ছিল লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার। তাদের একের পর এক আক্রমণ ঠেকাতেই বেশি সময় গেছে পর্তুগিজদের। রোনালদোরাও পেয়েছেন বেশ কিছু সুযোগ, তবে গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ড্রয়ে শেষ ম্যাচ। কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স আপ পর্তুগাল। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। দেশে এত ব্যাংকের কি প্রয়োজন? প্রশ্ন রেখেছেন সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, এমপি হলেই ব্যাংক লাগবে এমন সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। অন্যদিকে বিরোধী দলীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ঋণ করে ঘি খাওয়া যাবে না। তিনি সুদকে প্রত্যাখ্যান করারও আহ্বান জানান। এ সময় বক্তব্যে উঠে এসেছে সংসদে বাজেট আলোচনায়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হলে জানিয়ে দেওয়া হয়, আজকেই বাজেটের উপর সদস্যদের জন্য সাধারণ আলোচনার শেষ দিন। আজকে রাত্রি আমরা বক্তব্য শেষ করব। আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সদস্যরা ইতিবাচক দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, বাজেটকে আকার বড় হয়েছে বলে যারা সমালোচনা করেন তারা ঠিক নয়। স্বপ্ন না দেখলে আগানো যাবে না বলে দাবি তাদের। মানি লন্ডারিং, আমি আইনজীবী হিসেবে বলছি, স্বাধীনতার পরে পর্যন্ত মানি লন্ডারিং যত টাকা মানি লন্ডারিং করছে, আমরা বক্তব্য সবাই বলেছি, শ্বেতপত্র প্রকাশ করেছি, কোনো টাকা ফিরে আসে নাই, আসার সুযোগও নাই। টাকাটা সিস্টেমে ঢুকে যায়। আজকে সিঙ্গাপুরে আইন নেই, সিঙ্গাপুরে টাকা যায়। দুবাইতে আইন নেই, কানাডায় আইন নেই, থাইল্যান্ড আইন নেই, আইন আছে। তা আমরা কেন সিস্টেম চেঞ্জ করি না কেন? লেটস চেঞ্জ দ্য সিস্টেম। টাকা নাই, ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই, নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। প্র্যাকটিস বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। চরাঞ্চলগুলোকে যদি আমরা
ইউটিলাইজ করতে না পারি তাহলে আমাদের জন্য এটা খুব ক্ষতির কারণ হচ্ছে। প্রথমত বালুমহল নিয়ে একটা বড় সিন্ডিকেট কাজ করে পুরো বাংলাদেশ জুড়ে। এই সিন্ডিকেটটাকে আমাদেরকে একটু আইডেন্টিফাই করে কেটে ডিফিউজ করতে হবে। বালুমহলকে যদি লিজ দিতে হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি বালুমহল নিয়ে কাজ করতে হবে, আর যদি বালুমহলের লিজ বন্ধ করতে হয় তাহলে একবারে বন্ধ করতে হবে। যদি চরগুলোকে আমরা ইউটিলাইজ করতে চাই আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, আমরা যদি সোলার প্যানেল তৈরি করে সেখানে কাজ করতে চাই তাহলে চরাঞ্চলে যে ক্রাইমগুলো হয় এই ক্রাইমগুলো বন্ধ করা অনতিবিলম্বে সম্ভব। আমাদের বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। একটি স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছিল, তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু লিখে দিয়েছে। আমি খুশি হতাম আমাদের বিরোধী দল যদি সেই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমাদের এখানে কথা বলতেন। বিরোধী দলের সদস্য অধ্যাপক মুজিবুর রহমান সকল আসনে দলমত নির্বিশেষে সমান উন্নয়নের উপর জোর দেন। হাদিস একটা আছে, উপরের হাতটা ভালো নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না। মাননীয় স্পিকার, আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে নারাজি থাকি অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছেন, সেখানে সুদকে বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি সেখানে চালু করার সুন্দর একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইসলামী ব্যাংক যখন ঠিকমতো চলছিল, বড় বড় সুদী ব্যাংক বাংলাদেশে ছিল, তারা যখন দেখলো এই সুদী কারবার চলছে না, তখন প্রত্যেকটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে। বাজেটের ওপর সদস্যদের আলোচনা আজকেই শেষ করতে হবে, সেজন্য পয়েন্ট অফ অর্ডারের অনুমতি না দিতে স্পিকারের প্রতি অনুরোধ জানান চিফ হুইপ। এবং আজকে শেষ করতে হবে, কাজে আপনি পয়েন্ট অফ অর্ডারটা যতক্ষণ সম্ভব আমাদের অ্যাভয়েড করা খুবই জরুরি আজকের দিনের জন্য। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। রবিবার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় গণস্বাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভির মাধ্যমে আসা 21 জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং শিক্ষক সহ সংসদের কার্যক্রম দেখতে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা এই মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তাগিদ দেন শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকার প্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোকে একটি আধুনিক, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পরিদর্শনের সময় এমন নির্দেশনা দেন তিনি। রবিবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রী আকস্মিকভাবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ পরিদর্শনের সময় কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও সার্বিক বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা ও চলমান কার্যক্রম প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও 2 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা হলেন তখনকার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা ওসি মশিউর রহমান। আরও 2 জন আসামি এসআই তরিকুল ইসলামকে যাবজ্জীবন এবং এএসআই চঞ্চল চন্দ্রকে দেয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড। রিপোর্ট সৈকত সাদিকের।
24শে জুলাই অভ্যুত্থানে 19শে জুলাই রাজধানীর রামপুরায় জুম্মার নামাজের পর নাদিম হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা, বনশ্রীতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি, এছাড়া 7 বছরের শিশু বাসিত খান মুসার মাথায় গুলি, একই গুলিতে দাদি মায়া ইসলামের মৃত্যু। এই ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ে রবিবার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড দিয়েছে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। উস্কানি, প্ররোচনা, হত্যার নির্দেশনা ও সহায়তা সহ 3 অভিযোগে পলাতক থাকা পুলিশের সাবেক 3 কর্মকর্তার বিরুদ্ধে এই রায় দেয়া হয়। কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। সবগুলো চার্জ তাদের 3 জনের বিরুদ্ধে প্রমাণিত হয়। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। মামলার অন্য আসামি রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলামকে দেয়া হয়েছে যাবজ্জীবন সাজা। আর এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি চঞ্চল চন্দ্র সরকারকে দেয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর। অন্যতম ভিকটিম আমির হোসেনকে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে গুলি করার অপরাধ তার বিরুদ্ধে প্রমাণিত হয়। সেই কারণে তার বিরুদ্ধে শুধু আমির হোসেনকে গুলি করার যে চার্জ সেটা প্রমাণিত হয় এবং তাকে সেই চার্জে তাকে 20 বছরের সাজা দেওয়া হয়েছে। তবে রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। তার কাছে কোনো অস্ত্র ছিল না। 19শে জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল, সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে এবং অ্যাটেন্ডিং সার্কামস্ট্যান্সেস সম্পূর্ণ তাই বলে। হঠাৎ করে একটা ভিডিওর ভিত্তিতে আফটার দ্য ট্রায়াল আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। গত বছরের 31 জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তা যাচাই বাছাই শেষে প্রসিকিউশন 7 আগস্ট ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে। এরপর অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনাল 4 মার্চ তারিখ ঘোষণা করেন। প্রসিকিউশনের আবেদনের পরে রায়ের জন্য পরবর্তীতে দিন নির্ধারণ করা হয় 28 জুন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। তুরাগ নদীতে 7 লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে নদীতে পড়ে মৃত্যুর কোনো ঘটনাই ঘটেনি জানিয়েছে পুলিশ। তাদের দাবি মূলত নৌকা ভ্রমণে গিয়ে 2 জন মারা গেছে। এই ঘটনায় 2 জনের পরিবার থানায় অপমৃত্যুর মামলা করেছে বলে জানায় পুলিশ। এদিকে আরেক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এলাকার মধ্যে নদী থেকে লাশ উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি। রিপোর্ট ফজলে রাব্বির। তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 7 নেতাকর্মীর লাশ ভাসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এমন বাস্তবতায় বিকালে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করে তুরাগ নদে 7 লাশ ভাসার খবরটি পুরোপুরি ভিত্তিহীন। এই যে এটা সম্পূর্ণ অপপ্রচার। আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই বিষয়ে আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইটে এবং প্রেস রিলিজের মাধ্যমে বলা হয়েছে যে এটা সম্পূর্ণ পুলিশ কাজ করেছে। এ ধরনের কোনো ঘটনা সত্যতা পাওয়া যায়নি। আমরা ট্রলার কেন্দ্রিক কোনো লাশ উদ্ধার করি নাই। আমরা ভাসমান একটা লাশ এসেছে, ভাসমান লাশ মানুষ পেয়ে আমাদেরকে খবর দিয়েছে। আমরা লাশটাকে নিয়ে এসেছি। সবসময় যা করি, নিয়ে আসার পরে লাশের যখন আইডেন্টিটি শনাক্ত হয়েছে তার পরিবার এসেছে, পরিবার এসে অপমৃত্যু মামলা একটা রুজু করেছে। পরিবারকে আমরা আইনত সব কার্যক্রম করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি। রাজনৈতিক রং ছড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক আইডি থেকে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, বিশেষ করে আমাদের পুলিশকে নিয়ে, তখন আমরা পুলিশ অবশ্যই কনসার্ন বিধায় আজকে আমি আপনাদের সামনে বসে আছি। আমরা তখন কি করি, আমরা জানেন যে আমরা এইগুলাকে ফেক কিনা এগুলো নিয়ে আমরা আগে ইনকোয়ারি করি, দেখি, তারপরে কথা বলি উইথ প্রুফ।
এদিকে আরাক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের এলাকার মধ্যে নদী থেকে লাশ উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি। আমরা যতটুকু জেনেছি যে ডিএমপির ভিতরে কোনো ঘটনা এই ধরনের ঘটনা ঘটেনি, তবে সম্ভবত আমিনবাজার নৌ পুলিশ কর্তৃক একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তারা যেহেতু দারুসালাম থানাতে একটা মামলা ইউডি মামলা রুজু করেছে, সেই মামলাটি এখন যেহেতু নৌ পুলিশ অধিক্ষেত্রে ঘটনা এটি তারা তদন্ত করছে এবং তারা এটি মামলা তদন্তাধীন রেখেছে আর কি। পুলিশ জানায়, রাজনৈতিক উদ্দেশ্যে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এটা আমরা আইডেন্টিফাই আমাদের যারা সংশ্লিষ্ট। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। প্রশ্ন ফাঁস নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ানো রুখতে সাইবার আইন সংশোধন করা হচ্ছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার গণিতে কাঁচা ছিল। তারা মাদ্রাসায় 17,000 শিক্ষক নিয়োগ দিলেও সে অনুযায়ী বাজেটে কোনো বরাদ্দ রাখেনি। এছাড়াও প্রাথমিকের প্রায় 60,000 প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। আগামী মাস থেকেই নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হচ্ছে বলে আবারও আশ্বস্ত করেছেন এহসানুল হক মিলন। তিনি বলেন, ধাপে ধাপে সব সমস্যারই সমাধান হবে। প্রশ্নপত্র আউট হবে না, কিন্তু বিভ্রান্তিকর নিউজ দিবেন, এটা কি বিচার হতে হবে না? এই জন্য সাইবার অ্যাক্টের পরিবর্তন হচ্ছে এবং আমাদের আইনও রয়েছে যে এই ধরনের বিভ্রান্তিকর নিউজ যারা দিবে তাদেরকে দণ্ডনীয় অপরাধ হিসেবে নেওয়া হবে। রাজধানীর পুরান ঢাকায় কবি নজরুল সরকারি কলেজে নবনির্মিত জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রবিবার মসজিদটি উদ্বোধনের মধ্য দিয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য আধুনিক ও পরিপূর্ণ ইবাদতের নতুন দ্বার উন্মোচিত হলো। উদ্বোধন শেষে তিনি কলেজ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবনির্মিত জামে মসজিদ উদ্বোধনের মাধ্যমে কলেজের ধর্মীয় অবকাঠামো আরও সমৃদ্ধ হলো। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্য, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী আগামী 30 দিন এককভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রবিবার ইরাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সাথে এক যৌথ বিবৃতিতে আব্বাস আরাকচি এই ঘোষণা দেন। শান্তি আলোচনা স্থগিত করে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক সইয়ের 2 সপ্তাহ না পেরোতেই আবারও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। তেহরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা 2 দিনের হামলার জবাবে রবিবার বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ মিসাইল এবং ড্রোন হামলা চালায় ইরান। হামলায় কুয়েতের আলী আল সালেম ঘাঁটি ও বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম বহরের 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করে IRGC। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অভিযোগ, ইরানে বারবার হামলা চালিয়ে শান্তি আলোচনাকে অচল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে আবারও ইরানকে লক্ষ্য করে হামলা হলে অতীতের চেয়ে শক্তিশালী হামলা চালিয়ে মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুমকিও দেয় IRGC। যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনাটি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে দেশটি। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েত ও বাহরাইন। নতুন করে পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালী আগামী 30 দিনের জন্য এককভাবে ইরানের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রবিবার ইরাকে সফররত অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সাথে এক যৌথ বিবৃতিতে আব্বাস আরাকচি বলেন, সমঝোতা স্মারক অনুসারে হরমুজ প্রণালী দেখভালের দায়িত্ব এখন শুধুই ইরানের। স্মারক অনুযায়ী নৌপথটিতে কেউ হস্তক্ষেপ করার অধিকার রাখে না। কিন্তু গত 2 দিনে মার্কিন হামলা সেই স্মারকের লঙ্ঘন করেছে এবং নৌপথটির ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধের তাগিদ দিয়ে বলেন, সমঝোতা স্মারকের বিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের উচিত অঞ্চলটির প্রতিটি যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।
কি কথা ছিল আর যুক্তরাষ্ট্র কি করছে? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের অধীনে থাকার কথা ছিল, কিন্তু সেটি তারা করেনি। লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা ছিল, সেটিও তারা করছে না। উল্টো পরপর দুদিন হরমুজে তারা হামলা চালিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, চুক্তি তারা ভেস্তে দিয়েছে। তাই হরমুজ প্রণালী আগামী 30 দিন ইরানের নিয়ন্ত্রণে থাকবে। যুক্তরাষ্ট্র বেশি বাড়াবাড়ি করলে তার পরিণতি হবে ভয়াবহ। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঠেকাতে ইরাক ও উপসাগরীয় আরও কিছু দেশ নিয়ে নতুন কাঠামো গঠনের আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন আব্বাস আরাকচির এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন। ইরানকে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন ইরাকের মন্ত্রী। এদিকে শান্তি আলোচনা স্থগিত করে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের উপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন বাহিনীর হামলার বিষয়টি নিশ্চিত করেন। ভবিষ্যতে ইরানে আরও ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুখুরিয়া বাসস্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে 16 গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে পুলিশ সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ অর্ধশতাধিক ব্যক্তি। রবিবার সকাল 8টা থেকে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। এতে হামিরদি ইউনিয়নের মহেশ্বরদী মৌজার 11 গ্রাম ও মানিকদহ ইউনিয়নের 4 গ্রাম সহ 16টি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে অংশ নেয়। স্থানীয়রা জানায়, পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে মানিকদহ ইউনিয়নের সুলতান মাতব্বরের সমর্থক এবং হামিরদি ইউনিয়নের শিরু মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সকালে ঢাল, সরকি সহ দেশীয় অস্ত্র নিয়ে একপাশে অবস্থান নেয় মহেশ্বরদী মৌজার 11 গ্রামের বাসিন্দারা ও অপর পাশে জড়ো হয় মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া, সদরদিদ সহ 4 থেকে 5 গ্রামের বাসিন্দারা। বাসস্ট্যান্ডের দুই পাশে হাজারো গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় পুলিশ সার্কেল কর্মকর্তা, ভাঙ্গা থানার ওসি, একাধিক পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংবাদিক সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। প্রায় 5 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে মহাসড়কের দুই পাশে 4 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কমছেই না হামের প্রকোপ। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও 4 জন শিশুর মৃত্যু হয়েছে। এই 4 জনেরই মৃত্যু হয়েছে হাম উপসর্গে। একই সাথে একই দিনে 1057 জন হাসপাতালে ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। আড়াই দশকের সব রেকর্ড ভেঙে গত 3 মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা এখন 1,10,997 জন। মৃতের সংখ্যা 712 জন। সংক্রমণ এড়াতে সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি আতঙ্কিত না হয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। এদিকে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 11,710 জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 99,207 জন। দেশজুড়ে 2,40,00,000 লাল ও নীল রঙের ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিগত সরকারের সময় টিকার ঘাটতির কারণেই শিশুরা হামে আক্রান্ত হয়েছে উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন, হাম প্রতিরোধে এখনও বাড়ি বাড়ি গিয়ে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। ভিটামিন A+ ক্যাপসুলও হাম প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। রিপোর্ট মোবাশ্বের আহমদের। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ রাতকানা রোগের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনতে দেশব্যাপী শুরু হয়েছে ভিটামিন A+ ক্যাম্পেইন কার্যক্রম। রবিবার সকালে শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে 6 থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ও 12 থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন A ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন A লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন A সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি, যার পরিমাণ 2,55,00,000। জন্মের পরে বাচ্চাদেরকে মায়ের শাল দুধ যেন দেওয়া হয়, আপনারা একটু প্রচার করবেন, এটা আমাদের সবার দায়িত্ব। কারণ শাল দুধের চাইতে বড় ভিটামিন A স্টক আর কিছু হতে পারে না।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাম প্রতিরোধে লক্ষ্যমাত্রার বেশি টিকা দেওয়া হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল হাম প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। ভিটামিন এ পুষ্টির অভাবে ভিটামিন এ দিয়ে বাচ্চাদের শরীরের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। মিজেলস সহ অন্যান্য অনেক টিকা দেওয়া হয়। আমরা বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার স্টক না পাওয়াতে মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, তখন আমাদের ভিটামিন এ ডি ক্যাপসুলটা আমাদের হাতে ছিল না। শিশুর 6 মাস বয়স পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরের তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। টেকসই প্রবৃদ্ধির জন্য দেশের কলকারখানায় গ্যাসের সংকট কাটাতে সরকার বেশ আন্তরিক, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রবিবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা ভবনে আন্তর্জাতিক MSME দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী জানান, গত 17 বছরে নামমাত্র উদ্যোক্তা তৈরির ফলে দেশে আয় বৈষম্য বেড়েছে। বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত সম্প্রসারণের লক্ষ্যে বেসিকের পাশাপাশি নতুন শিল্প পার্ক তৈরিরও উদ্যোগ নিয়েছে। তিনি জানান, অর্থনীতিতে MSME খাতের অবদান 34%। অর্থনীতির প্রাণ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শক্তিশালী করার মধ্য দিয়ে সরকার প্রবৃদ্ধি বাড়াতে চায় বলেও জানান বাণিজ্যমন্ত্রী। নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির স্বার্থে সরকার গ্যাসের সংকট কাটাতে গুরুত্বের সাথে কাজ করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আমরা বেসিকের নতুন শিল্প পার্ক তৈরির জন্য অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছি। নতুনভাবে পাবনা, সিলেট, নীলফামারী, সৈয়দপুর আমাদের চলমান প্রকল্পের সাথে এই প্রকল্পগুলি যোগ হবে। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে কম জ্বালানি ইন্টেন্সিভ শিল্পের দিকে বেশি বেশি যাওয়া, আর যেগুলি ইতিমধ্যে স্থাপিত মিল ফ্যাক্টরি সেগুলির প্রোডাক্টিভ ক্যাপাসিটি পুরোপুরি ইউটিলাইজ করার জন্য দ্রুত এই গ্যাস সংকটের সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। প্রথম রাউন্ডেই বাদ পড়ার শঙ্কা থেকে গ্রুপ রানার্স আপ ক্রোয়েশিয়া। এল গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়া 2-1 গোলে হারিয়েছে ঘানাকে। তবে হেরেও তৃতীয় সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ঘানা। এই গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। শেষ ম্যাচে তারা 2-0 গোলে হারিয়েছে পানামাকে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ক্রোয়েশিয়ার ভাগ্য দুলেছে পেন্ডুলামের মতো। ম্যাচ শুরুর আগে বাদ পড়ার শঙ্কা, প্রথমার্ধ শেষে গ্রুপের শীর্ষে তারা, আর ম্যাচটা শেষ করেছে জয় দিয়ে, তবে গ্রুপ রানার্স আপ হয়ে। নকআউটে উঠতে ঘানার বিপক্ষে অন্তত একটি পয়েন্ট চাই লুকা মদ্রিচদের। 31 মিনিটে ক্রোয়াটদের স্বস্তি, পিটার সাসিচের গোলে লিড। অন্য ম্যাচে তখনও গোলের দেখা পায়নি ইংল্যান্ড। গ্রুপের শীর্ষে ক্রোয়েশিয়া, তবে 73 মিনিটে আবারও শঙ্কার কালো মেঘ। মরিয়া ঘানা পেল গোলের দেখা। ডেরিক লুকাসেনের গোলে ম্যাচে সমতা। ঘানার দুর্গে মুহুর্মুহু হানা ক্রোয়াটদের। কর্নার থেকে ভেসে আসা বল, নিকোলা ভ্লাসিচের হেড খুঁজে পেল ঘানার জাল। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় ক্রোয়েশিয়ার, গ্রুপের দ্বিতীয়। ঘানার দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটা ছিল আগেই, শুধু নেমে গেছে গ্রুপের তৃতীয় স্থানে। শীর্ষস্থান হারানোর শঙ্কায় ছিল ইংল্যান্ডও। শেষ ম্যাচের প্রতিপক্ষ দুর্বল পানামা, তাদের বিপক্ষেও প্রথমার্ধে কোনো গোলের দেখা নেই। ওদিকে ক্রোয়াটরা উঠে গেছে গ্রুপের শীর্ষে। ডেডলক ভাঙল 62 মিনিটে জুড বেলিংহামের গোলে। ক্রোয়েশিয়ার বিপক্ষে 2 গোল, ঘানার বিপক্ষে ব্যর্থ হ্যারি কেইন। নকআউটের আগে স্বরূপে ফেরা চাই। দলের দ্বিতীয় গোলটি করেই রেকর্ডের পাতায় কেইন। বিশ্বকাপে তার 11তম গোল, টপকে গেলেন স্বদেশি গ্যারি লিনেকারকে। গ্রুপের শীর্ষ থেকেই নকআউটে উঠল থ্রি লায়ন্সরা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের উত্তাপ শুরু হচ্ছে আজ রাত 1টায় মুখোমুখি কানাডা ও দক্ষিণ আফ্রিকা। টানা ম্যাচে মেসির গোলের নতুন রেকর্ড, 3 জয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা। দেশে এত ব্যাংকের কি দরকার, প্রশ্ন সরকার দলীয় এমপির। ঋণ করে ঘি না খাওয়ার আহ্বান বিরোধী দলের।
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড, অন্য দুজনের 20 বছরের কারাদণ্ড। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে তুরাগ নদীতে পড়ে 7 জনের মৃত্যুর তথ্য ভিত্তিহীন। নৌকা ভ্রমণে গিয়ে মারা গেছে 2 জন, দাবি পুলিশের। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ইরানকে নিশ্চিহ্ন করার আবারও হুমকি ট্রাম্পের। মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি তেহরানের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.dvnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।